হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন নিয়ে আলোচনা করব। ম্যাগনিফিকেশন কি, কত প্রকারের ম্যাগনিফিকেশন হয়, তার গাণিতিক রূপ কেমন আছে, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কনসেপচুয়াল হবে, সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো আলোচনা শুরু করবো। শুরু করার আগে তোমাদের একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে কি, সায়েন্স বিটাতে নিটের জন্য বা WBJEE বা JEE মেন্স অ্যাডভান্স বা IITর জন্য ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি ফিজিক্সের 2টো ক্লাস আপলোড করা আছে, একটা ক্লাস 11-এর, একটা ক্লাস 12-এর। প্রত্যেক দিন নিটের একটা করে ক্লাস আপলোড করা হবে, একটা 11-এর হবে, একটা 12 হবে। তো ভিডিওগুলো একটু বড়, 1 ঘন্টা করে ভিডিও হবে। ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে NCERT বই টোটাল কমপ্লিট ফলো করা হয়েছে। অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ বই, এররলেস ফিজিক্স, DC পান্ডে, ডি মুখার্জি, আরও প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন অ্যান্সার আছে বা কোশ্চেন যেগুলো কোর্স পড়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে টোটাল ডিসকাস করা হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, আর অবশ্যই সায়েন্স বিটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ পাশে থাকা বেল আইকনে প্রেস করলেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আলোচনা শুরু করে দিই ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। আগে আমরা বুঝবো যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কত প্রকার হয়। ম্যাগনিফিকেশন হচ্ছে 3 প্রকার। ওকে, একটা হচ্ছে কি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। ওকে, লিনিয়ার ম্যাগনিফিকেশন। আর একটা হচ্ছে কি এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন। ওকে, আর একটা হচ্ছে কি লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন। বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। ওকে, প্রত্যেকটা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন আমি ডিটেলসে আলোচনা করবো, সেই জন্য চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা জিনিসটা পুরো ক্লিয়ার কনসেপ্ট দেওয়া হবে, এমনভাবে পড়াবো যাতে কোনো তোমার ডাউট থাকবে না, প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তা প্রথম আমরা আলোচনা করবো কি রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশনটা কি। প্রথমে আমরা ম্যাগনিফিকেশনটা বুঝে নিই। ম্যাগনিফিকেশন বলতে কি বোঝাচ্ছে? লিনিয়ার ম্যাগনিফিকেশন। ওকে, লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন জিনিসটা কি? তাহলে এটা হচ্ছে আমরা একটা বস্তু। ওকে, বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব আকারে বড় হতে পারে বা আকারে ছোট হতে পারে, ধরলাম এটা বস্তু। লেন্স দ্বারা, সেটা উত্তল হোক বা অবতল হোক, উত্তল লেন্স দ্বারা বা অবতল লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বটা হতে পারে আকারে বড় বা ছোট। তাহলে এই দুটো হচ্ছে আমার কি প্রতিবিম্ব। তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কতটা বড় বা কতটা ছোট, সেইটাই তার হচ্ছে বিবর্ধন। অর্থাৎ ম্যাগনিফিকেশন মানে বৃহৎ আকারে, মানে একটা বস্তু ছিল তার সাপেক্ষে প্রতিবিম্বটা কত বড় হয়েছে, এইটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। ওকে, তাহলে আমরা সহজভাবে বুঝতে গেলে কি বলতে পারি, বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বর কতটা আকারে বেড়েছে, বড়, সেইটাকে আমরা ম্যাগনিফিকেশন বলবো। অর্থাৎ বস্তুর সাপেক্ষে তাহলে ম্যাগনিফিকেশন। বিবর্ধন তাহলে কি হবে? বিবর্ধন হচ্ছে কি প্রতিবিম্ব বাই বস্তু। এটা হতে পারে তার উচ্চতা, দূরত্ব, ক্ষেত্রফল, যে কোনো ইচ্ছা আমরা এখানে পরে বসিয়ে দেবো। বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কতটা বড় বা কতটা ছোট, এটা কি বলা হয় কি বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তো এর ক্ষেত্রে আমরা বললাম কি ম্যাগনিফিকেশন 3 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তাহলে প্রথমে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধনটা কি সেইটা আমরা বুঝবো। সেইটার জন্য আমার ছবিটা আগে আঁকতে হবে, তারপরে প্রত্যেকটারই ছবি এঁকে ডিটেলসে তোমাদের বোঝাবো। তাহলে প্রথম আমরা কি লিনিয়ার ম্যাগনিফিকেশন বুঝবো।
ধরলাম এইটা হচ্ছে আমার কি উত্তর লেন্স, ওকে উত্তর লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ। ধরলাম বস্তু আমার এখানটায় আছে, এরকম কোনো একটা জায়গায় বস্তু আছে, তাহলে এখানটা হচ্ছে এটা আমার কি উন্মেষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র ও। তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যাবে, একটা হচ্ছে কি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। যেটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে সেটা কি এইভাবে প্রধান অক্ষ দিয়ে যাবে, এখানে প্রধান অক্ষে ছেদ করে সেটা যে ফোকাস হবে, আর এটা যেখানে যাবে এইভাবে এইভাবে এখানে ধরলাম এখানটা কোথাও মিলিত হবে, তো প্রতিবিম্বটা ধরলাম আমার এখানে গঠিত হবে। তাহলে এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আমি ইউ ধরলাম, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটাকে আমি ভি ধরলাম, ভি, ওকে। বস্তুর উচ্চতাকে আমি h1 ধরলাম, কতটা উচ্চতা বা কতটা দৈর্ঘ্য বস্তুটা, আর প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্যটাকে আমি h2 ধরলাম, ওকে। তাহলে এইটা আছে আমার ছবি ভালো দেখানো। তাহলে প্রতিবিম্ব আমার এখানটায় গঠিত হয়েছে, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব এখানটায়, তাহলে h2 হচ্ছে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর প্রতিবিম্বের, আর h1 হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। এটা হচ্ছে দূরত্ব ইউ হচ্ছে বস্তুর দূরত্ব আলোক কেন্দ্র থেকে, আর ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আলোক কেন্দ্র থেকে। তাহলে রৈখিক বিবর্তনটা কি? তাহলে অতএব রৈখিক বিবর্তন, অতএব বিবর্ধন এম ইকুয়াল টু প্রতিবিম্বের, আমি এটা নিচের দিকে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমার ইউ, বা এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটাকে আমরা h2 বলেছিলাম ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য যেটাকে আমরা h1 বলেছিলাম। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্তন বলতে কি রৈখিকভাবে মানে একটা অ্যাক্সিস ধরবো বা একটাই দৈর্ঘ্য ধরবো, মানে এককভাবে এই দৈর্ঘ্য বরাবর, আমরা দৈর্ঘ্যকে নর্মালি আমরা লিনিয়ার বলে থাকি। তাহলে এই দৈর্ঘ্যটা কত বা এই দূরত্বটা কত হয়েছে আর এই দৈর্ঘ্য কত হয়েছে, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্যের সঙ্গে বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কতটা বেড়েছে বা কতটা কমেছে, সেইটাই হচ্ছে আমার লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্তন। আর যদি দূরত্ব ভাবি তাহলে আলোক কেন্দ্রের সাপেক্ষে বস্তু যে দূরত্ব আছে, তাহলে বস্তুর দূরত্বের সাপেক্ষে প্রতিবিম্বের দূরত্বটা কত বেশি বা কত কম, তাদের অনুপাতকে বলা হচ্ছে কি আমার লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্তন। অর্থাৎ এটি একটা সমজাতীয় রাশির অনুপাত, সেই জন্য ম্যাগনিফিকেশনের কোনো ইউনিট থাকবে না বা একক থাকবে না, কারণ কি এটা সমজাতীয় রাশির অনুপাত, হয় দূরত্ব নেব নাহলে দৈর্ঘ্য নেব, ওকে। তাহলে কি প্রতিবিম্বের দূরত্ব আলোক কেন্দ্র থেকে, প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে আলোক কেন্দ্র থেকে বা আলোক কেন্দ্রের সাপেক্ষে বা আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে বলা হয় কি রৈখিক বিবর্তন। অন্যদিকে বলতে পারি যে মানে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য এবং বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় কি রৈখিক বিবর্তন। তাহলে আমরা এটাকে ফর্মুলা আকারে বলতে পারি এম ইকুয়াল টু ভি বাই ইউ বা h2 বাই h1, মানে আমরা বলতে পারি এম ইকুয়াল টু ভি বাই ইউ, এইটাকেও বলতে পারি, এখান থেকে আমরা যদি ভি আর ইউ বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা এম বের করতে পারি, বা আমরা এখান থেকে এম বের করতে পারি h2 বাই h1 যদি আমার দৈর্ঘ্য দুটো বলে দেওয়া থাকে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত আর বস্তু দৈর্ঘ্যটা কত, সেখান থেকে আমরা এই ফর্মুলা ব্যবহার করে এটা বের করতে পারি, ওকে। তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে কি রৈখিক বিবর্তন। তো নেক্সট এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্তন। তাহলে নেক্সট হচ্ছে কি এরিয়াল, আমরা পাশে লিখে রেখে যেগুলো আমরা প্রমাণ করলাম এম ইকুয়াল টু ভি বাই ইউ বা h2 বাই
H1। ওকে, এটা আমরা পেয়েছি লিনিয়ার ম্যাগনিফিকেশন। তার নেক্সট হচ্ছে কি 2 নম্বর বলতে হয় এটাকে এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন। সেটা কি, তার ছবিটা কেমন হবে দেখে নাও। ধরলাম আমার একটা উত্তর লেন্স আছে, এবারে যে বস্তুটা আছে সে বস্তুটা হচ্ছে এইরকম টাইপ, মানে আয়তকার, ধরলাম আয়তকার একটা বস্তু আছে। ওকে, আয়তকার একটা বস্তু আছে, ধরলাম এই বস্তুটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, অর্থাৎ এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এল, এবং প্রস্থ, এই যে প্রস্থ আছে এই প্রস্থটা হচ্ছে বি। তাহলে দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি হলে তাহলে এর ক্ষেত্রফল কী হবে, এ ইকুয়াল টু এল বি। নর্মালি এটা আমরা জানি, ভালো করে বুঝে না, খুব সহজ ব্যাপার, একদম ডিটেলসে বোঝো, কোনো ডাউট না থাকে এমনভাবে বোঝার চেষ্টা করো। ধরলাম একটা বস্তু আয়তকার, কোনো একটা বস্তু হতেই পারে, থাকতেই পারে এরকম বস্তু লেন্সের সামনে আছে, তো তার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, তাহলে এ ক্ষেত্রফল ইকুয়াল টু এল বি। এবার দেখো, এবার এই বস্তুর প্রতিবিম্ব যদি গঠিত হয়, ধরলাম এই বস্তুর প্রতিবিম্ব আমার এখানে গঠিত হয়েছে, প্রতিবিম্বটা কেমন হয়েছে, ধরলাম আকার একটু বেড়ে গেছে, বিবর্ধন হয়েছে, এরকম হয়ে গেছে। তাহলে দেখুন বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা আকারে বড় হয়েছে। তাহলে কোন দিকে বেড়েছে দেখে নাও, এটা কোন দিকে বেড়েছে, দুদিকেই বেড়েছে, তার মানে দৈর্ঘ্য বরাবরও বেড়েছে, প্রস্থ বরাবরও বেড়েছে, দুটোই বেড়েছে। তাহলে এখন যে দৈর্ঘ্য হবে নিশ্চয়ই তাহলে এই দৈর্ঘ্য আর ওই দৈর্ঘ্য সেম হবে না। তাহলে এইটা তো আমরা বললাম কি, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। এখানে কিভাবে উৎপন্ন হলো সেটা দেখানোর প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য এইভাবে আমরা আঁকতে পারি। তো এখন দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা ধরলাম এল ড্যাশ, আর প্রস্থ যেটা হচ্ছে সেটাকে আমি বি ড্যাশ ধরলাম। ওকে, প্রস্থ বি ড্যাশ। তাহলে এর ক্ষেত্রফল এখন কত হবে, তাহলে ক্ষেত্রফল এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ বি ড্যাশ। দেখে নাও, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কি পেলাম আমরা, এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ বি ড্যাশ, বস্তুর ক্ষেত্রফল পেলাম এ ইকুয়াল টু এল বি, এটা পেলাম। তাহলে বিবর্ধনটা দৈর্ঘ্য বরাবর কত বেড়েছে এবং প্রস্থ বরাবর কতটা বেড়েছে, তাহলে সেটা আমরা কী নির্ণয় করবো। তাহলে রৈখিক বিবর্ধন যদি আমরা কনসিডার করি, রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে আমি দৈর্ঘ্য বরাবর শুধু নিচ্ছি, যখনই দৈর্ঘ্য বা প্রস্থ নেবো যে কোনো একটা নেবো, সেক্ষেত্রে আমরা রৈখিক বিবর্ধন নিতে পারি। কারণ রৈখিক বিবর্ধন হয় দৈর্ঘ্য বরাবর নিতে পারলাম বা দূরত্ব নিয়েছিলাম, তাহলে এখানে জাস্ট এই দৈর্ঘ্যটা নিচ্ছি, তাহলে এই দৈর্ঘ্য সাপেক্ষে এইটা কতটা বেড়েছে, তাহলে সেটাকে কী বলবো আমরা, রৈখিক বিবর্ধন। তাহলে বস্তুটির সাপেক্ষে, দৈর্ঘ্য প্রতিবিম্বটির দৈর্ঘ্য বরাবর রৈখিক বিবর্ধন সেটা আমরা কি বলতে পারি, এম ইকুয়াল টু দৈর্ঘ্য বরাবর রৈখিক বিবর্ধন কি, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি আছে এল ড্যাশ বাই বস্তুর দৈর্ঘ্য কি এল। তাহলে এখান থেকে বলতে হবে বা এল ড্যাশ ইকুয়াল টু এম এল। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, খুবই সহজ আছে, কোনো টাফ ব্যাপার নেই। ছবিটা জটিলতা লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা আমি পিস বাই পিস করে বোঝাবো, একদম একসঙ্গে কোনো কিছু বোঝাবো না, যাতে করে তোমাদের কোনো ডাউট আর থাকবে না। আমি শুধু এই একটাকে রড ভাবে, এইটা একটা রড আছে এতটুকু, এই দৈর্ঘ্যটা নিয়ে ভাববো। তাহলে আমার বস্তু যখন ছিল, লেন্সটিতে বস্তু ছিল তখন দৈর্ঘ্য ছিল L1, তাহলে বস্তুর প্রতিবিম্ব যখন গঠিত হয়েছে তার দৈর্ঘ্যটা কী হয়েছে, এল ড্যাশ বেরিয়ে গেছে। তাহলে বিবর্ধনটা কত হয়েছে, তাহলে দৈর্ঘ্য বরাবর বিবর্ধন হলে কী হয় আমরা নিই, রৈখিক বিবর্ধন নিই। তাহলে এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য, H2 বাই H1। এখানে H2 হচ্ছে এল ড্যাশ, দেখে নাও H2 ইকুয়াল টু এল ড্যাশ, H1 ইকুয়াল টু এল। তাহলে H2 বাই L1 যদি আমি H2 বাই H1 যদি আমরা এই ফর্মুলা নিই, তাহলে এম ইকুয়াল টু এল ড্যাশ বাই এল, তার মানে এল ড্যাশ ইকুয়াল টু এম এল পেয়ে গেছি। তাহলে একইভাবে আমরা প্রস্থ বরাবর যদি আমরা রৈখিক বিবর্ধন নিই, তাহলে অনুরূপভাবে
রৈখিক বিবর্ধন, সেটা কী হবে দেখে নাও। তাহলে এম ইকুয়াল টু প্রস্থ, প্রতিবিম্বের প্রস্থ কত হয়েছে বি ড্যাশ, বস্তুর প্রস্থ ছিল কি বি, তাহলে বা বি ড্যাশ ইকুয়াল টু এম বি। দেখে নাও একদম সহজ, এইটা যদি বুঝতে পারে থাকে এইটা খুব একটা কঠিন লাগবে না, খুবই সহজ ব্যাপার আছে। দেখে নাও আমরা দৈর্ঘ্য বিবর্ধন করলাম এল ড্যাশ বাই এল, সেখান থেকে এল ড্যাশ ইকুয়াল টু এম এল, একদম দেখে নাও খুব সহজ আছে। তারপরে আমি কী করলাম, একই লজিক লাগালাম এখানে। তাহলে এটা যদি আমরা প্রস্থ বরাবর ভাবি তাহলে কী হবে দেখে নাও, এম ইকুয়াল টু বি ড্যাশ বাই বি, প্রতিবিম্বের প্রস্থ, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, ওটাও দৈর্ঘ্য তাই না, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রস্থ ডিভাইডেড বাই বস্তুর প্রস্থ, সেখান থেকে এম ইকুয়াল টু বি ড্যাশ বাই বি, তাহলে বি ড্যাশ ইকুয়াল টু এম বি, ব্যাস আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এল ড্যাশের মান এবং বি ড্যাশের মান পেয়ে গেলাম। তাহলে এখানে লিখি এল ড্যাশ ইকুয়াল টু পেলাম কি এম এল, আর বি ড্যাশ ইকুয়াল টু পেলাম এম বি। ওকে, এটা পেয়ে গেলাম। এবারে আমরা নির্ণয় করে দেখানো, তাহলে এখানে মুছে দিচ্ছি। অতএব বস্তুর ক্ষেত্রফল, অতএব প্রতিবিম্বের ক্ষেত্রফল, বিম্বের ক্ষেত্রফল। দেখে নাও এটা এতটুকু যদি বুঝতে পেরে থাকো ব্যাস, এরপর যেগুলো করো খুবই সহজ, একদম খুব ইজিলি তুমি বুঝতে পেরে যাবে। ওকে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে যেইগুলো বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দেবে, আর তোমরা কমেন্টে জানাবে যে তোমাদেরকে কেমন লাগছে এটা পড়াটা। ওকে, তাহলে দেখে নাও প্রতিবিম্বের ক্ষেত্রফল, তাহলে কী হবে এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ বি ড্যাশ। দেখে নাও আমি কোনো এক্সট্রা আমি চিন্তা ভাবনা করি, সিম্পল ব্যাপার, আমি এক্সট্রা কোনো কিছু টেকনিক লাগাচ্ছি, কোনো কিছু টেকনিক লাগাচ্ছি না, জাস্ট আমি যেটা প্রথমে বলেছিলাম সেইটাকে তুলে বসাচ্ছি, ব্যাস আর কিছু না। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ বি ড্যাশ, আমরা জানি এল ড্যাশ বি ড্যাশ হচ্ছে, এল ড্যাশের মান পেয়ে গেছি, তাহলে বা এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ কত পেয়েছি আমরা এম এল, ইন্টু বি ড্যাশ ইকুয়াল টু পেয়েছি কি এম বি, তাহলে বা এ ড্যাশ ইকুয়াল টু এম 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 স্কোয়ার এল বি। আচ্ছা এল বিটা কী ছিল, এল বিটা দেখে নাও বস্তুর ক্ষেত্রফল ছিল, তাহলে বসিয়ে দিই, তাহলে বা এ ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার এ, দেখে নাও এটা পেয়ে গেছি। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার এ, এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে এবারে আমরা বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধনের এতটুকু, এর আগে আমরা ক্ষেত্রীয় বিবর্ধনের প্রিপারেশন নিচ্ছিলাম, ক্ষেত্রীয় বিবর্ধন যেটা আমরা লিখবো তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে সব রেডি করে রাখলাম, বললাম না যে কোনো জিনিস রান্না করার আগে তার মশলাপাতি সরঞ্জামগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়, তারপর রান্না করার সময় সমস্ত জিনিস হাতের কাছে থাকে, জাস্ট আমরা ইউজ করে রান্না তৈরি করি। ঠিক একইভাবে ক্ষেত্রীয় বিবর্ধন আমরা যখন করব তার আগে যেগুলো লাগবে সেগুলো সব আমরা রেডি করে ফেললাম, ব্যাস। এ ড্যাশ আর এর মধ্যে কী সম্পর্ক, এ ড্যাশটা কী, এল আর বি কী সম্পর্কের মধ্যে আছে এল ড্যাশের মধ্যে, সব বের করে ফেললাম। এবার দেখলাম ক্ষেত্রীয় বিবর্ধনটা, তাহলে ক্ষেত্রীয় বিবর্ধনটা কী হবে, তাহলে অতএব ক্ষেত্রীয় বিবর্ধন, বিবর্ধন এম ড্যাশ, যেহেতু রৈখিক বিবর্ধন আর ক্ষেত্রীয় বিবর্ধন আলাদা হবে, এক হবে না, তাহলে আমরা যদি আলাদা না হয় আমরা চিনব কী করে কোনটা কী, তাই না, গুলিয়ে যাবে। সেই জন্য আমরা ক্ষেত্রীয় বিবর্ধনকে এম ড্যাশ দিলাম। এম ড্যাশ ইকুয়াল টু প্রতিবিম্বের কী হবে, প্রতিবিম্বের কি রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব নিয়েছিলাম বা প্রতিবিম্বের দৈর্ঘ্য নিয়েছিলাম, তাহলে ক্ষেত্রফলের জন্য কী নেব প্রতিবিম্বের ক্ষেত্র, প্রতিবিম্বের ক্ষেত্র ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্র, ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ব্যাস। এবার দেখে নাও তোমরাই চিন্তা ভাবনা করে নাও, তাহলে এম ড্যাশ ইকুয়াল প্রতিবিম্বের ক্ষেত্রফল কী আছে, প্রতিবিম্বের ক্ষেত্রফল আমরা আছে কি এ ড্যাশ, দেখে নাও প্রতিবিম্বের ক্ষেত্রফল আমরা লিখেছি এ ড্যাশ, তাহলে এ ড্যাশ বাই বস্তুর ক্ষেত্রফল কি এ, দেখে নাও এখানে লিখেছি এ। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু প্রতিবিম্বের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বস্তুর ক্ষেত্রফল, মানে যা আমরা বিবর্ধন বের করব সব বস্তু সাপেক্ষে, দৈর্ঘ্য হলে রৈখিক হলে বস্তু দৈর্ঘ্য সাপেক্ষে প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য, বস্তুর উচ্চতা ডিভাইড বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। একইভাবে ক্ষেত্রীয় বিবর্ধনের ক্ষেত্রে প্রতিবিম্বের ক্ষেত্রফল ডিভাইড বাই বস্তুর ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ বস্তুর ক্ষেত্রফল এ, তা সেখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এ ড্যাশ এখানে যদি আরেকটু কাজ করে দিই, এ ড্যাশ
বাই এ ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা এম ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার, এম ড্যাশ ইকুয়াল টু কি এম স্কোয়ার। অর্থাৎ এখানে যে আমার বিবর্ধনটা হচ্ছে সেটা কার হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে যে আমরা বিবর্ধনটা পেলাম সেটা কার সঙ্গে হলো, এটা হচ্ছে কি আমার ক্ষেত্রীয় বিবর্ধনটা রৈখিক বিবর্ধনের স্কোয়ার। এটা ভালো করে মনে রাখবে, এম ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার, এম ড্যাশ ইকুয়াল টু আমার এম স্কোয়ার, ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার। একটু লিখে রাখি এখানটায়, ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধন তার হোল স্কোয়ার। ওকে, রৈখিক বিবর্ধনের হোল স্কোয়ার হচ্ছে আমার কি ক্ষেত্রীয় বিবর্ধন। তাহলে দেখে না খুব সহজে এটা আমরা নির্ণয় করলাম। ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের হোল স্কোয়ার, অর্থাৎ এম ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন বা লঞ্জিটিউডাল ম্যাগনিফিকেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লাস্ট ম্যাগনিফিকেশন, সেটা কেমন হবে দেখে নাও। তাহলে নেক্সট হচ্ছে কি লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধন এক্ষেত্রে বস্তুটা কি দেখে নাও, আমরা বিবর্ধন বলতে শুধু একইভাবে দেখবো না, বস্তুটার পজিশন সবসময় একরকম না হতে পারে, বস্তুটা সরু হতে পারে, মোটা হতে পারে, এইভাবে থাকতে পারবে, এইভাবে থাকতে পারে। বস্তুর পজিশন, আকার, আকৃতি হিসাবে তার বিবর্ধনের নাম করা হয়েছে, ম্যাগনিফিকেশন বিভিন্ন রকম হয়েছে এই কারণে। ওকে, তার নেক্সট যেটা বা লাস্ট যেটা আলোচনা করেছে লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন, সেটা কেমন দেখো না। ধরলাম এই হচ্ছে আমার প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপরে আমার বস্তু আছে দেখানো এইভাবে আছে। ধরলাম আমার এটা হচ্ছে বস্তু, বস্তু আমার এইভাবে আছে। ওকে, এইভাবে আমার বস্তুটা আছে। তাহলে এটা হচ্ছে আমার বস্তু। তাহলে বস্তু এইভাবে থাকে, প্রতিবিম্ব আমরা ধরলাম এইদিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, প্রতিবিম্বটা এইভাবে তৈরি হয়ে ধরলাম। ওকে, এটা আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে অ্যারো চিহ্নটা যেমন এইদিকে ছিল এইদিকে আছে অ্যারো চিহ্নটা। তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে বস্তু আমার। তাহলে এটা হচ্ছে আমার বস্তু, বস্তু, আর এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। ওকে, প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র সাপেক্ষে এই দিকের মুখটার দৈর্ঘ্য হচ্ছে কত, দূরত্ব হচ্ছে কত, ধরলাম U1, এখান থেকে এর দূরত্ব, আর এখান থেকে এই আলোক কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি U2। তাহলে বস্তুর দৈর্ঘ্যটা কত হচ্ছে, অতএব বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে দেখে নাও। বস্তু দৈর্ঘ্য যদি আমরা এখানে H1 বা H2 বলি সেখানে বলতে পারবো, বা ডাইরেক্ট লিখে বস্তুর দৈর্ঘ্য। ভালো করে দেখে নাও, বস্তুটার এই প্রথম যে এন্ড রয়েছে এখান এই প্রান্ত থেকে আলোক কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে কি U1, আর শেষ প্রান্ত থেকে আলোক কেন্দ্র হচ্ছে U2। তাহলে বস্তুটা কত বড়, বস্তুটা কত বড়, তাহলে কী করবো আমরা U2 থেকে U1 বাদ দেবো। তাহলে বলতে পারি কি U2 মাইনাস U1। সহজ, যেখানে কোনো টাফ নেই, এটা পুরো সামনে স্পষ্ট ছবি আছে, সেখান থেকে আমি ডাইরেক্ট করছি। তাহলে U2 মাইনাস U1, এটা হচ্ছে আমার কি বস্তু দূরত্ব। এবারে একইভাবে যে প্রতিবিম্ব নিই, ধরলাম এখান থেকে আলোক কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি V1। ওকে, এটা V1, আর এখান থেকে আলোক কেন্দ্রের দূরত্ব হচ্ছে কি V2। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য, প্রতিবিম্ব দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কি V2 মাইনাস V1। সহজভাবে আমরা করতে পারি এটা V2 মাইনাস V1, V2 মাইনাস V1। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন কী হবে, তাহলে অতএব অনুদৈর্ঘ্য
বিবর্ধন এম ডবল ড্যাশ, এর আগে পেলাম কি এম ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার, এটা আমরা পেলাম। এবারে এম ডবল ড্যাশ দেখবো, তাহলে এম ডবল ড্যাশ ইকুয়াল টু, তাহলে কী হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বরাবর প্রতিবিম্বের দৈর্ঘ্য লিখছি, প্রতিবিম্বের ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি নয়, এটাকে হচ্ছে আমরা V2 মাইনাস V1 বলতে পারি। এখানে দেখে না, এখানে যে দৈর্ঘ্যটা হচ্ছে এটা নর্মাল দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর বা অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর, তাহলে একে বলা হয় কি অনুদৈর্ঘ্য বরাবর, সেই জন্য এই নাম হিসাবে লঞ্জিটিউডাল হয়েছে। তাহলে অনুদৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য নিচ্ছে বলে একে অনুদৈর্ঘ্য প্রতিবিম্বের বিবর্ধন বলা হচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে দেখুন, তাহলে বা এম ডবল ড্যাশ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইড বাই U2 মাইনাস U1। ওকে, এটা হচ্ছে, বা এইটাকে যদি আমরা ডেল নিয়ে নিই, আমরা যদি ধরি ডেল্টা ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1 এবং ডেল্টা ভি ইকুয়াল টু V2 মাইনাস V1, সেখান থেকে বলতে পারি যে এম ডবল ড্যাশ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা ইউ, এই হিসাবেও আমরা বলতে পারি। তার মানে ক্ষুদ্র, যদি খুব ক্ষুদ্র দূরত্ব হয় বস্তুর প্রতিবিম্ব, তাহলে আমরা এভাবে লিখতে পারি। যদি আমরা ডেরিভেটিভ ফর্ম নিই বা অবকলন রূপ নিই, সেক্ষেত্রে কেমন করবো দেখে নাও। প্রত্যেকটা জিনিস ভালো করেই আমাদের বুঝতে হবে, যেইটা বুঝবো আবছা করে নয় বা উপরে নয়, সেটা একটু ডিটেলসে বুঝবো, যাতে করে কনসেপ্টটা আমার পুরো ক্লিয়ার হয়ে যায়। যত এখানটায় বিশেষ করে এইটাই তোমার হচ্ছে বেসিক, যতক্ষণ না তোমার এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয় ততক্ষণ তুমি নিট বা জয়েন্ট এগুলো ক্র্যাক করতে পারবে না। সেই জন্য এই ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, এই থিওরিগুলো, এই কনসেপ্টগুলো যখন তুমি বুঝতে পেরে যাবে, এরপরে যে আমি নিটের বা যেই জয়েন্টের যে ক্লাসগুলো আপলোড করেছি সেইগুলো যদি দেখো, সেখানে থিওরিগুলো দেখো, একটু অবশ্যই এক্সট্রা থিওরি আছে সেখানে, কিন্তু এই বেসিকগুলো যখন বুঝতে পেরে যাবে সেইগুলো খুব সহজেই বুঝতে পেরে যাবে। আর সেখানে যে তোমাদের প্রবলেমগুলো করাবো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যে প্র্যাকটিস করাবো, সেই কোশ্চেনগুলো তখন নিজে থেকে তুমি করতে পারবে। ওকে, তুমি একবার ট্রাই করে দেখো, বুঝে দেখো, আর আগে একটা চ্যাপ্টার দেখো বুঝে, তারপরে তুমি সেই ভিডিওগুলো দেখো যেগুলো আমি নিট বা জয়েন্টের জন্য আপলোড করেছি, তারপর তুমি কম্পেয়ার করো তোমার কতটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে নেক্সট অবকলন রূপটা কী আছে। অবকলন রূপ, ওকে, আমরা জানি লেন্সের ক্ষেত্রে জানি লেন্সের সাধারণ সূত্র কী ছিল, লেন্সের সাধারণ সূত্র সেটা কী ছিল, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার দেখুন আমরা ফর্মুলা সাধারণ শিখেছি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f লেন্সের ক্ষেত্রে, কিন্তু বস্তুর দূরত্ব সর্বদা নেগেটিভ হয়। তাহলে আমরা যদি এখানে লিখি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য আমরা ডাইরেক্ট প্লাসে লিখি, কারণ বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ। তাহলে এটা বস্তু দূরত্ব নেগেটিভের জন্য নেগেটিভ আমরা পজিটিভ এখানে লিখতে পারি। তাহলে এখানটা দেখুন, এটাকে সমাধান করবো, কত আছে দেখে নাও। তাহলে একটা কাজ করছি, এটাকে এইভাবে লিখে দিচ্ছি, v⁻⁻1 প্লাস u⁻⁻1 ইকুয়াল টু f⁻⁻1, এটাকে 1 নম্বর সমীকরণ লিখলাম। এবারে 1 নম্বর সমীকরণকে আমি ইউ এর রেসপেক্টে আমরা অবকলন করব, কারণ কি আমরা জানি কি এম ডবল ড্যাশ অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু dv/du। ওকে, তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধনে dv/du হয়, তাহলে আমরা কি ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এখানে লিখে দেবে 1 নম্বর সমীকরণকে ইউ এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, এটা লিখে দেবে, তারপরে করে দেখে নাও। তাহলে অতএব ddu v⁻⁻1 প্লাস ddu u⁻⁻1 ইকুয়াল টু ddu f⁻⁻1। ওকে, এটা হলো। এবার দেখুন এটা ডেরিভেটিভ করলে কী আছে, তাহলে মাইনাস, বা এখানে মাইনাস চলে আসবে, মাইনাস, তাহলে v⁻⁻1 আর -1, তাহলে কত হবে -2 dv/du প্লাস প্লাসে মাইনাসে দেখুন মাইনাস হয়ে যাবে, মাইনাস u⁻⁻2 ইকুয়াল টু এফটা কি, এফটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এফ হচ্ছে কনস্ট্যান্ট, কারণ ফোকাস দৈর্ঘ্য সর্বদা ধ্রুবক, একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বদা ধ্রুবক থাকে, পরিবর্তনশীল হয় না, সেই জন্য এফটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়ে যায়।
তাহলে আলটিমেট আমরা পাবো কি দেখো, তাহলে বা মাইনাস 1/v²। ওকে, এখানে কি পাচ্ছে দেখে নাও, মাইনাস 1/u²। এখানে আর একটা জিনিস লিখতে হবে, 1/v² শুধু নয়, 1/v² dv/du, dv/du, তারপরে মাইনাস 1/u² ইকুয়াল টু 0। দেখে নাও 1/u⁻² মানে 1/u²। তাহলে বা বলতে পারি আমরা মাইনাস 1/v² dv/du ইকুয়াল টু 1/u²। তাহলে বা dv/du ইকুয়াল টু মাইনাস v²/u²। তাহলে বা dv/du ইকুয়াল টু মাইনাস v/u তার হোল স্কোয়ার। এবার দেখো না v/u কি আছে, m, v/u আমার m আছে, আর dv/du কি আছে, m ডবল ড্যাশ। তাহলে বলতে পারি বা m ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস m²। তার মানে হচ্ছে কি, অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু মাইনাস অফ লিনিয়ার ম্যাগনিফিকেশান তার হোল স্কোয়ার, রৈখিক বিবর্ধনের হোল স্কোয়ার। তার মানে আমরা দুটো পেলাম, দেখে নাও। তাহলে এখানটায় আমরা পেয়েছিলাম কি, ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধন স্কোয়ার, আর অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু মাইনাস অফ রৈখিক বিবর্ধনের স্কোয়ার। ওকে, তাহলে এই তিনটে সমীকরণ, তার তিনটের মধ্যে ভালো করে সমীকরণ দেখে নাও কী আছে, m ড্যাশ ইকুয়াল টু m², m ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস m², এটা এর মধ্যে সম্পর্ক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। লিনিয়ার ম্যাগনিফিকেশানের আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি, যদি অসংখ্য লেন্স একসঙ্গে থাকে তাদের কম্বিনেশনের ম্যাগনিফিকেশানটা কী হবে, সেটা কী হবে দেখে নাও। আমরা তো লিনিয়ার ম্যাগনিফিকেশান এটা দেখালাম যে যদি একটা লেন্স থাকে, লেন্সের সাপেক্ষে যদি একটা বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্ব কী হবে। ধরলাম এখানে আমার প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। এটা যদি বস্তু হয়, এটা যদি আমার বস্তু হয়, ধরলাম বস্তুর উচ্চতা বা এখান থেকে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ভি টোটালটা, তাহলে এখানে এম ইকুয়াল টু পাবো কি, v/u। ওকে, বা এটা যদি h1 হয়, এটা যদি h2 হয়, তাহলে m ইকুয়াল টু h2/h1। এবারে আমার যদি লেন্সের সংখ্যা বেড়ে যায়, যদি আমি আর একটা লেন্স লাগাই, তাহলে প্রতিবিম্ব আকারে আরও বড় হবে না আরও ছোটো হয়ে যাবে। ভেবে নাও যে আমরা ম্যাক্সিমাম দেখে যে কোনো ক্যামেরা নিলে বা কোনো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নিলে, সেখানে আমরা মাইক্রোস্কোপ কেন ব্যবহার করি, নর্মালি লেন্সে দেখা যায় না কেন, কারণ ওখানে আরও হাই কোয়ালিটির লেন্স লাগানো আছে, আরও বেশি লেন্স লাগানো আছে। যত লেন্স লাগাবো তত তার জুম কোয়ালিটি বেড়ে যাবে। তো বলে না যে এই লেন্সের পাওয়ারটা এই ক্যামেরার খুব ভালো, সেই জন্য বেশি জুম করা যাচ্ছে। তার মানে একটা বস্তুকে দেখতে গেলে যত লেন্স ব্যবহার করব তত তার ম্যাগনিফিকেশান যে আকারে বেড়ে যাওয়াটা আরও বেড়ে যাচ্ছে, আরও এটা বৃদ্ধি পাবে। ভাবো না যে হাবল টেলিস্কোপ আছে, সেই দ্বারা আমরা অনেক দূরের দূরের জিনিসগুলো, তারাগুলো বা এগুলো দেখতে পাই, কারণ কি সেখানে লেন্স হাইফাই লেন্স লাগানো হচ্ছে, অনেক কটা লেন্স আছে। মাইক্রোস্কোপে দেখবে অনেক কটা লেন্স লাগানো আছে, যাতে করে ছোট্ট ছোটো জিনিসগুলো বড় আকারে দেখতে পারি। তার মানে কোনো জিনিসের ম্যাগনিফাই করতে গেলে, আকারে বৃদ্ধি করতে গেলে, বিবর্ধন করতে গেলে লেন্সের সংখ্যা যত বাড়াবো তত বিবর্ধনটা বাড়বে। ধরলাম এখানে আমি এন সংখ্যক 3টে লেন্স লাগালাম, তাহলে প্রথমটার বিবর্ধন ধরলাম m1, দ্বিতীয়টা রৈখিক বিবর্ধন হচ্ছে m2, তৃতীয়টা হচ্ছে কি m3, চতুর্থটা হচ্ছে কি m4। তাহলে এদের লব্ধি বিবর্ধনটা কত হবে, তাহলে অতএব লব্ধি রৈখিক বিবর্ধন, লব্ধি রৈখিক বিবর্ধন সেটা কী হবে, m ইকুয়াল টু m1 m2 ইন্টু m3 ইন্টু m4। তার মানে যত লেন্সকে এইভাবে কম্বিনেশান করব, এইভাবে পরস্পর লাগাবো, বস্তুটার ম্যাগনিফিকেশান পাওয়ারটা আরও বেড়ে যাবে, অর্থাৎ বস্তুটা আরও বৃহৎ আকারে প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে স্যার ম্যাগনিফিকেশানটা তাহলে কী হবে, প্রত্যেকটা লেন্সে যে ম্যাগনিফিকেশান হবে সেই ম্যাগনিফিকেশান বা বিবর্ধনগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ m ইকুয়াল টু m1 m2 m3 m4, n সংখ্যক হলে n সংখ্যক গুণ হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা একটা বিষয় আলোচনা করব যে লেন্সের যে সাধারণ সূত্র আছে, সেই সাধারণ সূত্র ফলো করে যদি কোনো ক্ষেত্রে আমার বস্তুর, আমরা যে লেন্সের সাধারণ সূত্র জানি সেটা কি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এই যে সূত্র জানি, এই সূত্র ব্যবহার করে যদি v কোনো ক্ষেত্রে v না দেওয়া থাকে, সেখান থেকে আমরা কি করে বের করব,
একটা জিনিস ভি বলে দেয়নি কিন্তু এম বলে দিয়েছে ম্যাগনিফিকেশন, সেটা আমরা কী করে বের করব সেটা দেখা যাচ্ছে। প্রথম স্টেপ কী দেখে নাও, ফার্স্ট প্রথম আমরা করছি দেখে নাও 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। প্রথমে আমরা কি ভিকে অমিট করব, ভি রাখবো না, তাহলে একে ভি দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে যদি ভি দিয়ে গুণ করি তাহলে উভয় পক্ষে ভি দ্বারা গুণ করতে হবে, v/v মাইনাস v/u ইকুয়াল টু v/f। তাহলে এটা কেটে কেটে কত হবে 1, তাহলে 1 মাইনাস v/u ইকুয়াল টু v/f। তাহলে বলতে পারি বা 1 এটাকে এদিকে পাঠাচ্ছি, এটাকে এফটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস v/f, ওকে, v/f ইকুয়াল টু প্লাস v/u। এবার v/u মানে কি এম, রৈখিক বিবর্ধন। তাহলে এখান থেকে বলতে পারি যে এটাকে যদি লসাগু করি তাহলে বা এফ লসাগু হচ্ছে এফ মাইনাস ভি ইকুয়াল টু এম। তাহলে বা এম ইকুয়াল টু বলতে পারি এফ মাইনাস ভি বাই এফ। তাহলে এখান থেকে নাও, এখানে ইউ অমিট হয়ে গেল, এখানে ভি নয় ইউ, এখানে ইউ রইল না। তার মানে কোনো ক্ষেত্রে যদি ফোকাস দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দূরত্ব বলে দেয় সেক্ষেত্রে আমরা রৈখিক বিবর্ধনটা বের করতে পারবো। ওকে, তাহলে এই একটা আছে, আর একটা আছে ইউ এর সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, তাহলে আরেকবার লিখি এটা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে একে এখানে আমরা কী করেছিলাম ভি দ্বারা গুণ করেছি, এখানে ইউ দ্বারা গুণ করবো দেখে নাও। তাহলে ইউ দ্বারা গুণ করলে কী হবে দেখে নাও, তাহলে বা u/v মাইনাস 1 ইকুয়াল টু u/f। ওকে, u/f। তাহলে এখানে ভি আছে আর এখানে থাকবে কি ইউ থাকবে, ভি থাকবে না। তাহলে বা আমরা বলতে পারি কি u/v মানে বলতে পারি 1/v/u। ওকে, এবার দিলাম ইকুয়াল টু u/f প্লাস 1, মাইনাস 1 ছিল ওদিকে গেলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা কী হচ্ছে, তাহলে বা 1/v/u মানে হচ্ছে এম, তাহলে 1/m ইকুয়াল টু এফ ইউ প্লাস এফ। তাহলে বা এম ইকুয়াল টু পাচ্ছি কি f/f প্লাস ইউ। তাহলে এই সম্পর্কগুলো একটু মনে রাখবে, এটা অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে যে কীভাবে আমরা ফর্মুলাগুলো করব। আর আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেমন লেন্সে যে সাধারণ সমীকরণ আছে সেই সমীকরণকে যদি আমার সেখানে যদি বস্তুর দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব না বলে দেয়, তার জায়গায় যদি আমার প্রতিবিম্বের দূরত্ব বলে দেয় আর বা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন যদি বলে দেয় রৈখিক বিবর্ধন, সেক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব সেটা। তাহলে আমরা কী করলাম দেখো, প্রথমে আমরা এই সমীকরণকে ভি দ্বারা গুণ করলাম। ভি দ্বারা গুণ করলে কী থাকবে দেখো, এখানে ইউ থাকবে না, ভি দিয়ে গুণ করলে ইউ থাকবে না, ইউ দিয়ে গুণ করলে ভি থাকবে না। তাহলে ভি দ্বারা উপর সব প্রত্যেকটাকে গুণ করলাম, গুণ করলে যেটা এটাকে সমাধান করবে, সমাধান করলে আসবে দেখে নাও এম ইকুয়াল টু, এমটা হচ্ছে কি রৈখিক বিবর্ধন ইকুয়াল টু এফ মাইনাস v/f। তোমাকে এদের প্রমাণ করো এম ইকুয়াল টু এফ মাইনাস v/f। তুমি ভাববে যে কীভাবে আসলো, এটা এখান থেকে এসছে। ওকে, বা এইটা না প্রমাণ করতে দিই, তোমাকে প্রমাণ করতে দিল এম ইকুয়াল টু f/f প্লাস ইউ। তাহলে এখানে কি বস্তু দূরত্ব আছে, ফোকাস দৈর্ঘ্য আছে আর কি রৈখিক বিবর্ধন আছে, এর মধ্যে সম্পর্ক আছে। ওকে, তো আজকে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও আজকে টোটাল ম্যাগনিফিকেশন ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিলাম। 3 প্রকার ম্যাগনিফিকেশন কাকে কি বলে, কিভাবে তাদের সমীকরণগুলো এবং একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কিত সেটাও আলোচনা করে দিলাম। তো এইগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।